নমস্কার। দর্পণে বাংলার আনকাট রাতের গল্প এই বিশেষ বিভাগ নিয়ে আবার চলে এলাম আমি অমিতাভ। আর আজকে আনকাট রাতের গল্পে সবার আগে আপনাদের একটা প্রশ্ন আমার মনে অনেক দিন থেকে জিজ্ঞাসা নিজেকে করেছি, তাই আপনাদেরও করছি। হয়তো আপনারা কখনো খেয়াল করেছেন যে আমরা যখন কোনো কিছু নাম্বার লিখি, যেমন ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এরকম কথাগুলো যখন লিখি তখন নো তারপরে একটা ডট দিয়ে নাম্বারটা লিখি। অর্থাৎ নাম্বারকে ছোট করে শর্ট ফর্মে ব্যবহার করতে ও কথাটা লেখা হয়। কিন্তু একবার খেয়াল করে দেখেছেন, নাম্বার শব্দটি যতগুলো অক্ষর আছে তাতে কিন্তু কোথাও ও শব্দটির ব্যবহার নেই। তাহলে আমরা ও লিখি কেন? ভেবেছেন কখনো এটা নিয়ে? NUMBER নাম্বার, তাতে কোথাও তো ও নেই, তাহলে তার শর্ট ফর্ম লেখার সময় ও ডট ব্যবহার করি কেন? আসলে নাম্বার কথাটির শর্ট ফর্মে ও লেখা হয়, এটা এসছে গ্রিক শব্দ বা রোমান শব্দ নিউমেরো থেকে। নিউমেরো NUMERO, যার মানে হচ্ছে সংখ্যা, যেমন বলা হয় নিউমেরোলজি। সেই নিউমেরো কথা থেকে এই সংখ্যা শব্দটিকে বোঝানো হয় এবং যার শুরু এন এবং শেষে ও রয়েছে। তাই নাম্বারের শর্ট ফর্ম মূলত নাম্বার কথাটির জন্য নয়, এই নিউমেরো কথাটির জন্য, যেটি একটি গ্রিক শব্দ, রোমান শব্দ, তাকে ব্যবহার করা হয়ে থাকে। এই নাম্বারের কথায় যখন এলো তখন মনে পড়ে গেল আরেকটা নাম্বারের কথা, আফতাব 56। নানা পাটেকরের এই সিনেমাটি দেখেননি এমন মানুষের সংখ্যা নেহাতি হাতে গোনা হবে, কিন্তু আফতাব 56 নয়, আফতাব 60 ডেজ। ভারতবর্ষের চলচ্চিত্রের ইতিহাসে একমাত্র ব্যক্তি, বোধহয় একজন অভিনেতা বা একমাত্র অভিনেতা নানা পাটেকর, যিনি যুদ্ধের ময়দানে ভারতের সেনা হিসাবে যোগদান করেছিলেন। নানা পাটেকর সম্পর্কে অনেক কিছু জানলেও অনেকের হয়তো এই ঘটনাটি জানা নেই। তার কারণ, কার্গিলের যুদ্ধের সময় তিনি জেনারেল পাঠানকে ফোন করেন এবং কথা বলেন, আর তিনি আগ্রহ প্রকাশ করেন যে তিনি যুদ্ধক্ষেত্রে যেতে চান। তখন জেনারেল পাঠান তাকে বলেন যে এটি সিভিলিয়ানদের জন্য নয়, এখানে সৈন্যরাই আছেন, আপনি একজন সিভিলিয়ান, তাই আপনাকে আমি এখানে আসতে বলতে পারি না। তখন নানা পাটেকর জানান যে তিনি কিন্তু 3 বছর কমান্ডো ট্রেনিং করা এবং 300 মিটার রেঞ্জের রাইফেল শুটিংয়ে তিনি ভারতের হয়ে ন্যাশনাল কম্পিট করেছেন এবং দুর্ধর্ষ তিনি একজন শুটার এবং তার পদকও আছে সেই ন্যাশনালে পার্টিসিপেট করে জেতার। এবং তখন তিনি জেনারেল পাঠানকে বলেন যে আমি যুদ্ধক্ষেত্রে যেতে চাই, তার জন্য আমায় কি করতে হবে? তখন জেনারেল পাঠান বলেন যে যদি সুরক্ষা দপ্তর থেকে আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। এবং তৎকালীন সুরক্ষা মন্ত্রী ছিলেন জর্জ ফার্নান্ডেজ, তার সঙ্গে কথা বলেন এবং তাকে একই কথা বলেন। তখন জর্জ ফার্নান্ডেজ তাকে বলেন যে মিনিমাম একটা যোগ্যতা না থাকলে তারা সেনাবাহিনীতে নিয়োগ করতে পারেন না এবং যুদ্ধক্ষেত্রে পাঠাতে পারেন না। তখন সেই একই তার করা কমান্ডো ট্রেনিং ফোর্স, শুটিং, সব কিছু তিনি ফার্নান্ডেজকে জানান। সব শোনার পর ফার্নান্ডেজ চমৎকৃত হয়ে যান এবং বলেন, আচ্ছা তাহলে কবে থেকে যুদ্ধক্ষেত্রে যেতে চাও? নানা পাটেকর উত্তর দেন, আজকে থেকেই। হ্যাঁ, মোহনপুরা, দ্রাস, লে, বহু জায়গাতে কার্গিলের যুদ্ধ চলাকালীন ভারতবর্ষের কেবলমাত্র একজন অভিনেতা নানা পাটেকর, যিনি 60 দিন কার্গিলের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই তথ্যটি হয়তো অনেকের জানা, অনেকের জানা না, তবু আমার মনে হলো যে শেয়ার করি, আপনাদের জানাই, কারণ আনকাট রাতের গল্প তো অজানাকে জানানোরই চেষ্টা করে। এই প্রসঙ্গে বলে রাখি, আজকের দিনটি পালিত হচ্ছে মূলত হুল দিবস, সান্তাল হুল দিবস,
বা সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল হুল দিবসও বলেন অনেকে। আসলে এটি হচ্ছে স্বাধীনতা আন্দোলনের প্রথম বিদ্রোহ বা যুদ্ধ, যা ভারতবর্ষের আদি বাসিন্দারা করেছিলেন ব্রিটিশের চাটুকার, ব্রিটিশের আশ্রিত, ব্রিটিশ দ্বারা যারা জীবিকা নির্বাহ করত সেই সমস্ত জমিদারদের বিরুদ্ধে এবং জমিদারদের অপারেটর যারা ছিল তাদের বিরুদ্ধে, এবং অবশ্যই মহাজনদের বিরুদ্ধে। এই অপারেটর চক্রকে ধ্বংস করার জন্য এগিয়ে এসেছিল 60,000 সাঁওতাল। কিন্তু সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল দিবস পালিত হয়, তার পেছনে রয়ে যায় অনেক অজানা ইতিহাস। কেন সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করল? আজকে খুব সংক্ষেপে আপনাদের এই দিনটির পালন করার গুরুত্বটা একটু বলবো। কারণ মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে রাজস্ব ব্যবস্থা ছিল, যেটাকে বলা হতো EIC, অর্থাৎ এক কথায় বলতে গেলে সুদ প্রথা। 1 টাকা নিলে তোমাকে তার থেকে বেশি টাকা সুদ দিতে হবে। এই সুদ প্রথা এবং জমিদারি প্রথার অবসানের জন্য প্রতিক্রিয়া হিসাবে তৈরি হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। সাঁওতালরা মূলত সুবর্ণরেখার তীর বরাবর হাজারিবাগ থেকে মেদিনীপুর পর্যন্ত তারা বসবাস করতেন এবং তারা কৃষি নির্ভর ছিলেন। তারা সুখে শান্তিতেই ছিলেন, কিন্তু মুশকিল হলো 1770-এর দুর্ভিক্ষ। তাদের অনেক ক্ষতি হয়ে গেল, তারা রীতিমতোভাবে ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে গেলেন। 1832 সালে এই যে সুদ প্রথা বা জমিদারদের তৈরি করা রাজস্ব আদায়ের যে প্রথা, সেই প্রথাতে ঝাড়খণ্ডের একটি অঞ্চল যাকে বলা হয় দামিন ই কোহ, সেই অঞ্চলে সমস্ত সাঁওতালদেরকে সীমাবদ্ধ করে এবং পাহাড়িয়া উপজাতি যারা বন পরিষ্কার এবং কৃষিকাজ এই দুটো ব্যবস্থায় সেভাবে তাদের অভিজ্ঞতা ছিল না, তাদেরকে সে ব্যাপারে উৎসাহিত করে বসতি স্থাপনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমন্ত্রণ জানায় 1832। এবং সেখানে কারা এসে বাসস্থান তৈরি করে? বাসস্থান তৈরি করতে আসে ধলভূম, মানভূম, হাজারিবাগ এবং মেদিনীপুর আর তার আশেপাশের বেশ কিছু অঞ্চলের সাঁওতাল মানুষেরা। 1830 থেকে 1850 এখানে তারা বসবাস, কৃষিকাজ পরিচালনা, ফসল ফলানো এবং সেই সাথে সাথে তারা বনভূমিকে সংস্কার করে তারা কৃষি জমিতে রূপান্তরিত করা, এইসব পদ্ধতি তারা শেখে এবং বন যেখানে ভয়ঙ্কর বন ছিল সেখানটা খানিকটা পরিষ্কার করে একটা বসতি তৈরি হয়। সময়টা হচ্ছে 1830 থেকে 1850। সমস্যা হলো এখানে এই যারা এসছিলেন 1830-এর সময় তাদের জনসংখ্যা ছিল 3-4 হাজার। 1850-এ গিয়ে দেখা গেল সেই জনসংখ্যা বেড়ে হলো প্রায় 80 থেকে 83 হাজার। তার ফলে কি হলো? সরকারি কোষাগারে পয়সা বেশি, রাজস্ব বেশি আসতে শুরু করলো। সরকার লাভের মুখ দেখছেন প্রত্যেক মুহূর্তে, সেই লাভ বাড়ছে, রাজস্ব বাড়ছে। মহাজন প্রথা তৈরি হলো, জমিদাররা এই লোভে পা দিয়ে ফেললেন এবং সেখানকার মানুষদেরকে ধারে টাকা সুদের মাধ্যমে দিতে শুরু করলেন, যা 1 টাকার বিনিময়ে 50 টাকা পর্যন্ত তাদের নেওয়া হতো সুদ। মানে 1 টাকা নিলে আপনাকে দেখা গেল চক্রবৃদ্ধি হারে সেটা 20 টাকা সুদ দিতে হতো। এই যে দুর্নীতি, আর সেই দুর্নীতির শিকার হওয়া এই সাঁওতাল মানুষেরা, তারা এই রাজস্ব বৃদ্ধির প্রতিবাদ করতে শুরু করলেন এবং তাদেরকে পয়সা দিতে না পারলে তারা যে জমিতে ফসল ফলান, জমিদাররা আর এই অপারেটররা তারা তাদের জোর করে জমিও কেড়ে নিতেন। ধীরে ধীরে বিদ্রোহ একটা দানা বাঁধছিল এবং 1855 সিধু কানু মুর্মু তাদের নেতৃত্বে
এই বিদ্রোহ শুরু হওয়ার আগে 400 গ্রামকে একত্রিত করে তারা এই বিষয়ে একটা পরামর্শ করে তারা 2-3 হাজার করে এক একটা ছোট ছোট টিম তৈরি করে, দল তৈরি করে, বিদ্রোহের সূচনা করার জন্য প্রস্তুত হয়। 1855 30 জুন থেকে শুরু করে এটি চলে 1856 জানুয়ারি মাস পর্যন্ত। মানে জুলাই মাস থেকে মূলত একটা ভয়ঙ্কর বিপ্লব বা একটা বিদ্রোহ দেখা দেয়, যেটা চলেছিল জানুয়ারি মাস পর্যন্ত 1856। সিধু কানু ছাড়াও আরো অনেকে এখানে কিন্তু যুক্ত ছিলেন, সম্ভবত চাঁদ, ভৈরব, এদের কথাও জানা যায়। আর ছিলেন সিধু কানুর এক বোন, সম্ভবত নাম চাপারানী। ইতিহাস তো অনেক কিছুই আমাদেরকে গোপন করে, সব সত্যি ইতিহাস আমাদেরকে জানতে দেয়া হয় না, তাই অজানা ইতিহাসটুকুকে শুধু সারবত্তা হিসাবে দিবস হিসাবে পালিত হয়। সান্তাল হুল দিবস আজকের প্রজন্মের পড়ুয়া তাদের কাছেও ঠিক বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয় না। সমগ্রভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জমিদার, যারা বাঙালি ছিলেন মূলত দেশীয়, এবং মহাজন, তারাও দেশের মানুষ, দেশীয় বাঙালি, তারা রীতিমতো শোষণ করতে শুরু করে গরিব নির্যাতিত সেই একেবারে সমাজের তৃণমূল স্তরের মানুষদেরকে। 60,000 সাঁওতাল তারা একত্রিত হয় এবং আজকের দিন থেকে অর্থাৎ 30 জুন থেকে শুরু করে তারা জমিদার মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ। এবং সেই বিদ্রোহ তার আগে যে মিটিং করেছিল সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে জমিদার মহাজন এবং এই অপারেটর তাদের তারা শাস্তি দেবে, এবং সেই শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের মতো শাস্তি তারা নির্ধারিত করেছিল সমস্ত মহাজন, দুর্নীতিবাজ জমিদার এবং অপারেটর তাদের সকলের উদ্দেশ্যে। এবং সেই সিদ্ধান্ত মতো তারা বিপ্লবের পথে নামে। সেই সময় ব্রিটিশ অতটা গুরুত্ব দেয়নি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং নানান জায়গায় তারা কিন্তু রীতিমতো বিপদে পড়ে যায় এই বাহিনীর কাছে। সেই সময় সিধু কানু মুর্মু এদের মাথার দাম বা গ্রেপ্তার করে আনতে পারলে 10,000 টাকা মূল্য দিয়ে, মানে ক্যাশ দেয়া হবে, টাকা দেয়া হবে, এই পুরস্কার ঘোষণা ছিল। সিধু কানু এই বিপ্লবের মুহূর্তে, এই লড়াইতে তাদের পরবর্তীকালে মৃত্যু হয়, কারণ নবাবের সাহায্য নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং প্রচুর পরিমাণে গোলা বারুদ, হাতি, ঘোড়া, এই সব কিছু নিয়েই তারা এই সাঁওতালদের বিরুদ্ধে লড়াই করে বা যুদ্ধ করে। এবং ওই গোলা বন্দুকের সামনে সাঁওতালদের তীরধনুক কতক্ষণ আর টিকে থাকবে, কিন্তু তার আগে তারা যা করে দিয়ে গিয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘুম উড়ে গিয়েছিল। যাই হোক, তো সেখানে শুধু যে তারা সিধু কানুকে হত্যা করে তাই নয়, তারা সেই লড়াইতে 15,000 মানুষ মারা যায় সাঁওতাল, 10,000 গ্রাম ধ্বংস হয়, হাতির দ্বারা আক্রান্ত হয়ে গ্রামবাসীরা পালিয়ে যায়, বাড়িঘর ভেঙে চৌচির। এবং শোনা যায় সেখানে তাদেরকে সমর্থন করেছিল এই সাঁওতালদেরকে ওই সব অঞ্চলের যারা গোয়ালা এবং যারা লোহার শিল্পের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ কামার শ্রেণী, সেই জীবিকার মানুষরা তারা সমর্থন করেছিলেন। আর এই বিদ্রোহে কামাররা যেমন ছিলেন, বাগদিরা ছিল, বাগলরা ছিল, এই বিভিন্ন উপজাতিরা মিলে তারা সংগঠিতভাবে 60,000 মানুষ ব্রিটিশের বিরুদ্ধে প্রথম যে বিপ্লব ঘোষণা করে সেটি হচ্ছে 1855 থেকে 56 জানুয়ারি পর্যন্ত চলা সাঁওতাল বিদ্রোহ, যা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে প্রথম বিদ্রোহ। আর যার নেতৃত্ব দিয়েছিলেন সিধু মুর্মু আর কানু মুর্মু, সঙ্গে ছিলেন চাঁদ, ভৈরব এবং চাপারানীরা। এই মোটামুটি ছোট্ট করে আপনাদেরকে একটু বিষয়টা জানালাম যে অতিরিক্ত কর, সুদের বোঝা, মানুষকে অত্যাচার, তাতে জর্জরিত হতে মানুষ ঘুরে দাঁড়িয়েছিল।
এরকমভাবেই যুগের পর যুগ ধরে অত্যাচার সহ্য করতে করতে একসময় দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ ঘুরে দাঁড়ায়, প্রতিবাদ করে, প্রতিরোধ করে। আজকের দিনটা পালিত হলেও বিস্তারিত ব্যাখ্যা হয়তো সেভাবে কেউ দেন না। তাই ইতিহাসের সব থেকে বড় অধ্যায় যেটা হতে পারত, যে বিপ্লবটা হতে পারত, যা পথ দেখিয়েছিল ব্রিটিশের বিরোধী আন্দোলনের, অর্থাৎ স্বদেশের জন্য, নিজেদের মাটির জন্য যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, সেটি প্রথম সংগঠিত হয় 1855-তে, যেটাকে সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুল বা হুল দিবস হিসাবে আমরা পালন করছি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মৃণাল সেন 1976 সালে মিঠুন চক্রবর্তীকে একটি সুযোগ দিয়েছিলেন প্রথম সিনেমায়, যার মাধ্যমে মিঠুন চক্রবর্তী জাতীয় পুরস্কার পান, মৃগয়া। সেই মৃগয়া ছবির সেটটাই ছিল এই 1855 সালের সেই সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আজকের এই দিনটা 30শে জুন নানান ঘটনায় সম্বলিত হলেও বিশেষ করে আলাদা করে অবশ্যই যারা শুনছেন তারা আপনাদের সন্তানদেরকেও অন্তত জানাবেন, ছোটদেরকে জানাবেন যে ইতিহাসের বুকে দাঁড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুরু হয়েছিল 1855। সেটাই ছিল স্বাধীনতার প্রথম বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। আজকের আনকাট রাতের গল্প এটুকুই। আগামীকাল বা আগামী পর্বে আরও কিছু অজানা আর জানা ঘটনার পেছনে থাকা অন্তরালের ইতিহাস নিয়ে আবার উপস্থিত হব আমি, অমিতাভ। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।